আচ্ছা, সো ডেফিনেশন গুলোর মধ্যে ফার্স্ট ডেফিনেশন যেটা আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন কি? এটার আরেকটা নাম আছে মিন পজিশন। মিন পজিশন হতে পারে বাংলাতে বলে সাম্যাবস্থা। তো ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে কোন একটা অসিলেটিং অবজেক্ট কোনো ধরনের ফোর্স ফিল করবে না। ঠিক আছে, তো আমরা ধরে নেই যে আমি যদি একটা স্প্রিং এর মধ্যে কোন একটা বস্তু ঝুলাইয়া দেই, এটা হচ্ছে পুরোপুরি আনস্ট্রেইনড অবস্থা। ঠিক আছে, যে অবস্থাতে আমি যদি আহ, এই বস্তু কোনো ধরনের হচ্ছে কোনো ধরনের বিকৃতি না হয়ে অবস্থায় আছে, কিন্তু এই বস্তুটাকে আমি যদি স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেই, তাহলে এই বস্তুটা দেখা যাবে এই অবস্থায় এসে স্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি যদি এই বস্তুটাকে আর একটু টান দেই, তখন দেখা যাবে এই বস্তুটা নিচ পর্যন্ত যাচ্ছে। দ্যাট মিনস এই ইকুইলিব্রিয়াম পজিশনকে কেন্দ্র করে এই বস্তুটা হচ্ছে অসিলেট করতেছে। কিন্তু এই পজিশনটা হচ্ছে এমন পজিশন যে পজিশনে এসে ওই বস্তু একসময় থেমে যায়। দ্যাট মিনস এই পজিশনে এসে ওই অসিলেটিং বডি কোনো ধরনের রেজাল্টেন্ট কোনো ফোর্স ফিল করে না। ঠিক আছে, দ্যাট মিনস এখানে তো দুই ধরনের ফোর্স আছে, একটা হচ্ছে ওয়েট, এই বস্তু ওয়েটের কারণে হচ্ছে এই বস্তুটা নিচের দিকে যাইতে চায়, আর উপরে হচ্ছে স্প্রিং এর একটা রেস্টোরিং ফোর্স আছে। তো এইখানে এসে ওই ওয়েট আর রেস্টোরিং ফোর্স সেম হয়ে যায়, যার কারণে হচ্ছে এই বস্তুটা এই পর্যায়ে এসে থেমে যায়। তো এইরকম যে পজিশন, সেই পজিশনকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে কোন একটা অসিলেটিং বডি এক্সপেরিয়েন্স করবে জিরো রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, কোনো রেজাল্টেন্ট ফোর্স সে ফিল করবে না, সেই পজিশনকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এরপর আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড জিনিসটা কি? অ্যামপ্লিটিউড হচ্ছে কোন একটা বস্তু যখন অসিলেট করে, তখন বোথ সাইডে সে ম্যাক্সিমাম যতদূর ডিসপ্লেসমেন্ট হয় তার, সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। এটা যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন হয়, তাহলে এই পর্যন্ত তার হচ্ছে এক সাইডে এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়, আর এক সাইডে এই পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হয়। তাহলে বোথ সাইডে তার যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। মানে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত যে কোনো একটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতে পারবো। মানে দুইটাই অ্যামপ্লিটিউড, কিন্তু যে কোনো একটা ডিস্টেন্সকে আমরা অ্যামপ্লিটিউড বলতে পারবো। এবং অ্যামপ্লিটিউড হচ্ছে অবশ্যই যেটা হইতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হইতে হবে। কোন একটা সাইডে ম্যাক্সিমাম যতটুকু ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন বোথ সাইডস অফ অ্যান অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, সো যে কোনো সাইডে আমি যদি এই সাইডে উপরের দিকে চিন্তা করি, তাহলে উপরের দিকে এখান থেকে এই পয়েন্টে যেহেতু ইকুইলিব্রিয়াম পজিশন, এই পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। আবার এই পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় এই পর্যন্ত, তাহলে এইটুকু হচ্ছে তার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড হতে পারে, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড হতে পারে। লিনিয়ার অ্যামপ্লিটিউড আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিনিয়ার অ্যামপ্লিটিউড। আর অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড কিভাবে হতে পারে? যদি এমন হয় কোন একটা বস্তু হচ্ছে বা একটা সার্কুলার পথে চলতেছে, ইন দ্যাট কেস তার যে অ্যামপ্লিটিউড হবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই পর্যন্ত কোশ্চেন আছে কারো কোনো? তো আরেকবার একটু যদি বুঝিয়ে বলতেন মানে। স্যার অ্যামপ্লিটিউডটা কি স্যার ম্যাক্সিমামই হইতে হবে? হ্যাঁ, অ্যামপ্লিটিউড অবশ্যই ম্যাক্সিমাম হইতে হবে। মানে বিভিন্ন টাইপের অ্যামপ্লিটিউড হতে পারে। ধরো হ্যাঁ তুমি স্যার। আহ, তুমি যদি কোনো একটা ভ্যাকুয়ামে না করে নর্মাল কোনো একটা জায়গায় করো, এবং সেইখানে যদি তুমি এই বস্তুটাকে হচ্ছে অসিলেট করতে দাও, তাহলে ফার্স্ট টাইম সে হচ্ছে ম্যাক্সিমাম অসিলেশন করবে, তারপর আস্তে আস্তে জিনিসটা কমে যাবে। তো এই স্যার প্রথমবার তখন যে, তো স্যার তার অ্যামপ্লিটিউডটা তো স্যার আস্তে আস্তে ফল করার কথা। হ্যাঁ হ্যাঁ সেটাই, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ফল করবে। তো যার কারণে আমরা ওই ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে অ্যামপ্লিটিউড কনসিডার করি, আর এর পরেরটাকে আর ওইভাবে অ্যামপ্লিটিউড হিসেবে কনসিডার করি না। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কমপ্লিট অসিলেশন। স্যার আরেকজন একটু রিক্যাপ করতে বলছিল। আচ্ছা আচ্ছা, রিক্যাপ আমি কোনটা করবো, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে কি,
তুমি যদি যে কোনো অসিলেশনের কথা চিন্তা করো, এখানে যেমন কার অসিলেশন হচ্ছে, আহ, কি বলে, একটা স্প্রিং এ অসিলেশন হচ্ছে, এর আগে ফিগার গুলো আমরা যদি দেখি। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন এই এই ফিগারের ক্ষেত্রে। তখন আমি কি করি, এই বস্তুকে যদি টেনে দেই, সে এখান থেকে অসিলেট করতে করতে এই পর্যন্ত যায়, আবার এখানে চলে আসে, তার মানে এইভাবে এই বস্তু অসিলেট করতে থাকে। তো আমার দেখতে হবে যে এই বস্তুর ম্যাক্সিমাম যে কোনো একদিকে বা উভয় দিকে ম্যাক্সিমাম কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মানে এইটার যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয়, এখান থেকে সে ম্যাক্সিমাম এই পর্যন্ত যাচ্ছে, বা এখান থেকে সে ম্যাক্সিমাম এই পর্যন্ত যাচ্ছে। তো যে কোনো একদিকের ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। এই ফিগারের কথা যদি আমরা চিন্তা করি, এই ফিগারে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। আমি যদি তাকে এরকম অসিলেট করতে দেই, তাহলে নিচের দিকে ডাউন দিকে এই পর্যন্ত আসে, আর আপের দিকে এই পর্যন্ত আসে। তাহলে ডাউন বা আপ যে কোনো একদিকে তার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলবো হচ্ছে অ্যামপ্লিটিউড। এবং সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবো যে আপ এবং ডাউনের দিকে একটা অসিলেশনের সময়, মানে একটা অসিলেশনের সময় আপ এন্ড ডাউনের দিকে অবশ্যই সমান পরিমাণ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়। ডাউনের যতটুকু হবে, আপেও ততটুকু হয়। এবং যার কারণে যে কোনো একটা ধরলেই হয়। সো যে কোনো একদিকে তার যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। এখন ওকে। স্যার অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে? আচ্ছা, অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে উদাহরণ কি হতে পারে আমি দেখেন। আচ্ছা, ধরলাম এটা একটা অবজেক্ট। সেই অবজেক্টটা একটা পার্টিকেল আছে, সে হচ্ছে অ্যাঙ্গুলার পথে ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে। ঠিক আছে, তো একেবারে ইনিশিয়াল টাইম যখন একেবারে জিরো টাইম, সেই বস্তুটা তখন হচ্ছে ধরে নিলাম এইখানে ছিল, এই পজিশনে ছিল। তো একটা নির্দিষ্ট সময় পরে সে এরকম, মানে সে তো এরকম কৌণিক পথে ঘুরতেছে, তো একটা নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে কই গেছে, এই ই পর্যন্ত গেছে। মানে সে এমন একটা অবজেক্ট, সে হচ্ছে এরকম কৌণিক পথে ঘুরতেছে, একটা নির্দিষ্ট সময় পরে সে পি গেছে, আবার হয়তো সে এইভাবে পি থেকে আর কি করে মুভ ব্যাক করে আবার এইদিকে চলে আসে। ধরে নিলাম যে এইরকম দুইটা পথে সে হচ্ছে অসিলেট করতেছে, এরকম এরকম করে অসিলেট করতেছে। ঠিক আছে, তো এই যদি আমরা চিন্তা করি, তখন তার এই এই পথে তো তার আমরা দেখতে পারতেছি না, তার অ্যামপ্লিটিউড কত, সেটা লিনিয়ার অ্যামপ্লিটিউড আমরা বের করতে পারতেছি না। যদিও যে কোনো অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার পথেও আমরা লিনিয়ার অ্যামপ্লিটিউড, লিনিয়ার ডিসপ্লেসমেন্টও বের করতে পারবো। কিন্তু এখানে সুবিধাটা কি, এখানে সুবিধা হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করতে পারতেছি, এবং সেখান থেকে এটা বের করা ইজি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এইখানে সে যতটুকু কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা বলতে পারি তার হচ্ছে কি বলে, অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। মানে এখানে যদি আমরা আরেকটা এই পাশে আঁকি, মানে ধরো এই বরাবর যদি আমি আরেকটা রেখা টানি, এবং আমি যদি বলি যে এই বস্তুটা এইরকম করে মুভ ব্যাক করতেছে, এরকম অ্যাঙ্গুলার পথে মুভ ব্যাক করতেছে সবসময়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই বস্তুর ডিসপ্লেসমেন্ট কেমন হচ্ছে, সে এই পর্যন্ত যাচ্ছে আবার এই পর্যন্ত যাচ্ছে, তো সেটাকে কি আমি এখানে লিনিয়ারলি ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো? বের করতে পারবো, কিন্তু তার জন্য একটা ক্যালকুলেশন করা লাগবে। কিন্তু এখান থেকে আমি খুব সহজে অ্যাঙ্গুলার তার যে ডিসপ্লেসমেন্ট কত, সেটা আমি বের করতে পারতেছি, যে সে ডান দিকে থিটা কোণ উৎপন্ন করতেছে বা বাম দিকে থিটা কোণ উৎপন্ন করতেছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে থিটাটাকে বলতে পারি হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবং থিটাটা যদি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে তার অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড, মানে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড। এখন কি, ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশন জিনিসটা কি? একটা অসিলেশনকে তখনই কমপ্লিট বলা হবে যখন ভাইব্রেটিং অবজেক্ট বা অসিলেটিং যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটা যে পজিশন থেকে স্টার্ট করছে সেই পজিশনে আবার ব্যাক করবে, কিন্তু শর্ত হচ্ছে কি, অ্যালং দ্য সেম ডিরেকশনে ব্যাক করতে হবে। আর এটাকে তো স্যার তাহলে টাইম পিরিয়ডও বলা যায়।
না, টাইম পিরিয়ডে তোমার যত টাইম লাগবে সেটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। মানে এই তো ওটা তো complete- কমপ্লিট অসিলেশন হইতে যতটুকু টাইম হ্যাঁ, লাগবে কমপ্লিট অসিলেশন হইতে যতটুকু টাইম লাগবে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। কিন্তু টাইম, অসিলেশনটা কি, যে একটা বস্তু আহ, যে অবস্থা মানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে সেই আবার পয়েন্টে সেই স্যার পয়েন্ট সে একই দিক থেকে আরেকবার। একই দিক থেকে আরেকবার যদি আসে, দেন আমরা তার এই যে টোটাল পথ বা টোটাল অসিলেশন, সেই অসিলেশনকে বলবো হচ্ছে কমপ্লিট কমপ্লিট অসিলেশন। অসিলেশন। এবং স্যার এখানে এখানে শর্ত হচ্ছে, টাইমটা ধরা হয় না? হ্যাঁ হ্যাঁ, এখানে টাইমটা কি ধরার প্রয়োজন হয় না? টাইমটা, জি স্যার। না টাইমটা মানে আমরা কমপ্লিট অসিলেশন পড়ি, দেন একটা কমপ্লিট অসিলেশন হতে আমার যে টাইম লাগবে সেটা হচ্ছে টাইম। আচ্ছা আচ্ছা। কিন্তু ইনিশিয়ালি আমার কোনো টাইম ধরতে হবে না, মানে টাইম এখানে কোনো ফ্যাক্ট না যে এত টাইম হইতে হবে, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই শর্ত ফিল আপ করলে যে টাইম হবে সেটাই টাইম পিরিয়ডের টাইম। আচ্ছা, তো এখানে একটা ফিগার দেয়া আছে, ফিগারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। একটা বস্তু অসিলেট করতেছে সিম্পল পেন্ডুলামের মতো, এখানে তিনটা পয়েন্ট আছে এ বি সি। তো আমি যদি ইনিশিয়ালি ধরি যে ওই বস্তুটা এ পজিশনে ছিল, এ পজিশন থেকে সে যাত্রা শুরু করলো, সি তে গেল, সি থেকে আবার এ তে ব্যাক করলো। যখন এ থেকে যাত্রা শুরু করতেছিল তার ডিরেকশন ছিল সি এর দিকে, সি থেকে যখন আবার ব্যাক করছে এ তে আসছে, আসার পরে আবার তার নতুন ডিরেকশন হচ্ছে সি এর দিকে। সো তখনই আমরা বলতে পারবো যে তার একটা কমপ্লিট অসিলেশন হয়েছে। ওকে, আবার যদি আমরা সি এর কথা চিন্তা করি, যে সি থেকে সে যাত্রা শুরু করলো, এ তে গেছে, এ থেকে আবার সি পর্যন্ত ব্যাক করছে, যখন ব্যাক করছে তখন তার একটা কমপ্লিট অসিলেশন হয়েছে। তো এই দুইটা বুঝতে আমাদের কারোই সমস্যা হয় না, এবং আমরা সবাই এ পর্যন্ত খুব সহজেই বুঝি। কিন্তু অনেকের বুঝতে সমস্যা হয় বি থেকে যদি যাত্রা শুরু করে তখন। ধরে নিলাম বি থেকে সে যাত্রা শুরু করছে, সি তে গেছে, সি থেকে আবার বি তে ব্যাক করলো, তাই না? হ্যাঁ স্যার, জি স্যার। বাট এটা তো স্যার কমপ্লিট অসিলেশন হলো না। হ্যাঁ, এটা তো কমপ্লিট অসিলেশন হইলো না। কেন হইলো না, এটা হচ্ছে কোশ্চেন। স্যার এটা আবার স্যার এ তে যাবে, তারপরে স্যার আবার বি তে আসবে, তখন স্যার স্যার যখন স্যার বি থেকে যাত্রাটা শুরু হয়েছিল তখন স্যার যে ডিরেকশন ছিল স্যার এখন স্যার ওই ডিরেকশনটা আসবে। হ্যাঁ সেটাই, যখন সে বি থেকে যাত্রা শুরু করে সি এর দিকে তখন তার ডিরেকশন থাকে সি এর দিকে। সি এর দিকে, তো সি থেকে সে যখন আবার বি তে আসছে তখন তার ডিরেকশন কিন্তু হচ্ছে এ এর দিকে। এ এর দিকে। সো কমপ্লিট অসিলেশন হবে না। সো তার কি করতে হবে, এ পর্যন্ত যাইতে হবে, এ থেকে আবার বি এ তে ব্যাক করতে হবে, বি তে যখন ব্যাক করবে তখন তার ডিরেকশন হচ্ছে সি এর দিকে সি হবে। এর দিকে। তো ইন দ্যাট কেস আমি বলবো যে তখন কমপ্লিট অসিলেশন হয়েছে। আবার যদি আমরা সেম ভাবেই বলি যে বি থেকে যাত্রা শুরু করছে, এ পর্যন্ত গেছে, এ থেকে আবার ব্যাক করে সি পর্যন্ত গিয়ে আবার যখন বি তে ব্যাক করবে তখন তার একটা কমপ্লিট অসিলেশন হবে, আদারওয়াইজ কমপ্লিট অসিলেশন হবে না। হবে। সো এটা হচ্ছে কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশনের সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করবে আবার সেইখানেই যেন সে ব্যাক করে, এবং অবশ্যই সেটা কি হইতে হবে, সেম ডিরেকশনে হইতে হবে। ওকে, আচ্ছা এটা নিয়ে কারো কনফিউশন আছে কমপ্লিট অসিলেশন বা পূর্ণ স্পন্দন নিয়ে? না না স্যার। স্যার। ওকে, এখন হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হচ্ছে কি, যে টাইম রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট অসিলেশন অর ভাইব্রেশন। একটা কমপ্লিট অসিলেশন হইতে যে সময় লাগবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। একটা কমপ্লিট অসিলেশন বা ভাইব্রেশন হইতে যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। অনেক সময় একটা টাইম পিরিয়ড বের করা যায় না, সেক্ষেত্রে আমরা যেটা করি অনেক মানে একটা কমপ্লিট অসিলেশনের সময় বের করা একটু টাফ হয়ে যায়, যার কারণে দেখা যায় যে অনেকগুলা অসিলেশনের সময় বের করে দেন হচ্ছে যে টাইম পাওয়া যায় সেই টাইমকে যতগুলা অসিলেশন বের করছি সেটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে টাইম পিরিয়ড চলে আসে। এই কারণে টি সমান সমান লেখা হয় ছোট টি ডিভাইডেড বাই এন, মানে এন সংখ্যক অসিলেশন হইতে টি সময় লাগছে, তাহলে একটা অসিলেশন হতে কত সময় লাগবে, টি বাই এন, সেটা হচ্ছে বড় টি। টাইম পিরিয়ডকে
ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একক হবে হচ্ছে সেকেন্ড বা মিনিট বা আওয়ার এরকম কিছু। এখন তোমাদের একটা কোশ্চেন বলি, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরো আমরা নর্মাল টাইমে আমি হচ্ছে তোমাকে কোনো কিছু টাইম পিরিয়ড বের করতে দিস। তো একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে হতে পারে বা স্প্রিং এর ক্ষেত্রে আমি টাইম পিরিয়ড বের করতে দিস। তো আমরা জানি স্প্রিং প্রথমবার যতটুকু অসিলেট করে দ্বিতীয়বার ততটুকু অসিলেট করে না, একটু কম করে। হ্যাঁ স্যার। তাহলে কি টাইম পিরিয়ডও কি কম হবে? না স্যার। টাইম তো পিরিয়ড, সেই ক্ষেত্রে তো তো স্যার আমাদের অনেকগুলা রিডিং নিতে হবে। হ্যাঁ আমি যদি ধরো আরো 10টা রিডিং নেই, তো হ্যাঁ 10টা রিডিং তো নিলাম, তখন স্যার ওই যে টোটাল যে টাইমটা, ওই টাইমটা স্যার আমরা 10 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ সেটা করব, কিন্তু আমার কথা হচ্ছে যদি আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বের করতাম তাহলে সেক্ষেত্রে কি টাইম পিরিয়ড কম হইতো? মানে এক একটার জন্য এক এক রকম হইতো, ডিফারেন্ট হইতো? না হ্যাঁ স্যার। স্যার, এক একটার জন্য তো স্যার এক এক রকম হওয়ার কথা। আচ্ছা, মশারি পীযূষ না করতেছো, পীযূষ কেন না করতেছো একটু বলো তো। স্যার পর্যায়কাল তো স্যার ওই হ্যাঁ বলো, সমস্যা নেই। ব্যাখ্যা করতে পারতেছি না স্যার। আচ্ছা, ব্যাপার যেটা হবে কি, এখানে আসলে সেম থাকে কেন? আহ, ধরো প্রথমবার সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যাচিভ করে এবং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যাইতে তার যে সময় লাগে, দ্বিতীয়বার সে হয়তো ম্যাক্সিমাম যায় না, কিন্তু ওই একটু স্লো যায় স্যার। যতটুকু যায় একটু স্লো যায়, তার ভেলোসিটি কমে যায়, যার কারণে টাইমটা আসলে সেমই লাগে। এইটাই স্যার। বুঝতে পারছো? প্রথমবার ভেলোসিটি বেশি থাকে যার কারণে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পর্যন্ত যায়, দ্বিতীয়বার তার ভেলোসিটিও কমে যায়। তো ভেলোসিটি কমে যায় পর যার কারণে যেটা হয়, সে যতটুকুই যায় তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার টাইম হচ্ছে সেমই লাগে। তো যার কারণে অলমোস্ট সেমই থাকে, টাইম পিরিয়ডটা সেমই থাকে। তবে যেটা করা হয় যে 10টা বা 20টা টাইম, 10টা বা 20টা অসিলেশনের জন্য টাইম বের করা হয়, সেক্ষেত্রে এটাকে 10 দিয়ে ভাগ করে বা 20 দিয়ে ভাগ করে দেওয়া হয়। ওকে, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? যে এক সেকেন্ডে যতগুলা অসিলেশন হয়, নাম্বার অফ অসিলেশনস দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে যতগুলা অসিলেশন হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট অসিলেশন দ্যাট টেক প্লেস ইন 1 সেকেন্ড। তো এখানে ব্যাপার আছে, ধরো আমি যদি একটা সুরশলাকার কথা চিন্তা করি, একটা সুরশলাকা, বিভিন্ন টাইপের সুরশলাকা আছে, 256 হার্জের আছে, 420 হার্জের আছে, 480 হার্জের আছে, 500 528 হার্জের আছে, বিভিন্ন হার্জের আছে। তো 528 হার্জের যে সুরশলাকা, সেটা প্রতি সেকেন্ডে 528 বার কম্পিত হয়। তার মানে ওইটা এই জন্য ওইটার ফ্রিকোয়েন্সি হয়েছে কত, 528 হার্জ। আবার আমি যদি আমাদের পৃথিবীর কথা চিন্তা করি, পৃথিবীর একটা অসিলেশন দিতে কত সময় লাগে? 365 দিন। 365 দিন লাগে। তার মানে পৃথিবীর ক্ষেত্রে কিন্তু এই ফ্রিকোয়েন্সির মান খুব অল্প। ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সির মান কিন্তু মানে ভ্যারি করে, মানে বিশাল আকারে ভ্যারি করে। অনেক সময় দেখা যায় 1 সেকেন্ডে অনেকগুলো অসিলেশন হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মানে 1 সেকেন্ড তো দূরের কথা, 365 দিন লাগতেছে একটা অসিলেশন হতে। সো ওইখান থেকে ব্যাপারটা আসে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, যে 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। নরমালি আমরা কি জানি যে টি সময়ে একটা অসিলেশন হয়, টি যেহেতু টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড সময়ে একটা অসিলেশন হয়। তো সেক্ষেত্রে কি হবে, 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হবে সেটা হবে কি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সো সেই কারণে ফ্রিকোয়েন্সি এফ সমান সমান লেখা যায় 1/t। আচ্ছা, যেখানে টি হচ্ছে সেকেন্ড, এসআই একক হচ্ছে টি এর হচ্ছে সেকেন্ড,
তো সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি একক হচ্ছে পার সেকেন্ড। হার্ট পার সেকেন্ড এটাকে বলা হয় হার্টজ। হার্টস বা সাইন ইনভার্স, এস ইনভার্স, সরি, সাইন ইনভার্স বুঝলাম এস না। ইনভার্স, এস ইনভার্স স্যার, সেকেন্ড ইনভার্স। আচ্ছা হ্যাঁ, সেকেন্ড ইনভার্স। ওকে। আচ্ছা কিন্তু একই সাথে ফ্রিকোয়েন্সি ইউনিট তোমরা চাইলে অনেক সময় পার মিটার লেখা যায়, পার আওয়ার লেখা যায়। এটা স্যার হচ্ছে ওটা কি, তো স্যার যদি আমরা টাইমটাকেই স্যার হ্যাঁ আওয়ার বা আওয়ার বা মিনিটে নিয়ে নিই। নেই, হ্যাঁ সেটাই। আচ্ছা এরপর হচ্ছে ফেজ। ফেজ হচ্ছে কি দশা, এটা বাংলা হচ্ছে দশা। ফেজটাকে খুব সহজে এক্সপ্লেন করা যায়, বা এটা একটা এক জিনিসের সাথে খুব সিমিলারিটি আছে, সেটা হচ্ছে আমরা এখন সবাই তো এই জিনিসটা অভ্যস্ত, স্ক্রিনশট নিই না আমরা, স্ন্যাপশট নিই না। জি হ্যাঁ স্যার। স্যার। স্ন্যাপশটের মতোই, স্ন্যাপশটটা কি যে কোন একটা মোমেন্টের একটা অবস্থা আমি স্যার নিলাম। কোনো একটা মোমেন্টে স্যার কোনো একটা বিন্দুর অবস্থান। হ্যাঁ, তো এই ফেজ হচ্ছে সেম জিনিস, যে একটা ভাইব্রেটিং পার্টিকেল যখন সে ভাইব্রেট করতে থাকে, তার কোন একটা ইনস্ট্যান্ট টাইমে তার মোশনের কি স্টেজ, সেই স্টেজটাই হচ্ছে ওই 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 ইনস্ট্যান্টে ওই বস্তুর জন্য ফেজ। তো মোশনের স্টেট বলতে আমরা কি কি বুঝি? মোশনের স্টেট বলতে, স্টেট অফ মোশন বলতে আমরা বুঝি আহ, ওই বস্তুর ডিসপ্লেসমেন্ট কত, ওই বস্তুর ভেলোসিটি কত, ওই বস্তুর অ্যাক্সিলারেশন কত। কারণ এই তিনটা জিনিস যদি আমরা কোনো একটা ইনস্ট্যান্টে বের করি, যে আমরা ধরে নিলাম যে টি সমান সমান হ্যাঁ 7 সেকেন্ডে এই বস্তুর ভেলোসিটি কত, এই বস্তুর ডিসপ্লেসমেন্ট কত, এই বস্তুর অ্যাক্সিলারেশন কত, তাহলে টি সেকেন্ডের জন্য ওই বস্তুর ফেজ হচ্ছে এটা। আবার আমি চিন্তা করলাম যে হ্যাঁ টি সেকেন্ড না, আমরা 7 সেকেন্ড না, আমরা 11 সেকেন্ডে কি অবস্থা সেটা দেখবো। টি 11 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট দেখলাম, ভেলোসিটি দেখলাম, অ্যাক্সিলারেশন দেখলাম, তাহলে ওইটা হচ্ছে 11 সেকেন্ডে ওই বস্তুর ফেজ। তার মানে কোন একটা ইনস্ট্যান্ট, একেবারে একেবারে অল্প একটা সময়ে কোন একটা বস্তুর স্টেট অফ মোশন দেখাটাই হচ্ছে ওই বস্তুর ফেজ। এবং সেটা কি হয়, সময়ের সাথে সাথে ফেজের পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের যেমন পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে ভেলোসিটি যেমন পরিবর্তন হয়, সময়ের সাথে অ্যাক্সিলারেশনের যেমন পরিবর্তন হয়, সো ফেজটাও ওইরকম ওইভাবে পরিবর্তন হয়। তো আমরা নির্দিষ্ট সময় পর পর তাদের ওই ফেজের ডিফারেন্সটাও দেখতে পারবো, যে সময়ের সাথে সাথে তার ডিসপ্লেসমেন্টে কতটুকু পরিবর্তন হয়েছে, ভেলোসিটি কতটুকু পরিবর্তন হয়েছে, বা অ্যাক্সেলারেশনে কতটুকু পরিবর্তন হয়েছে। তো সিম্পল কথাই কি, যে কোন একটা মোমেন্ট, কোন একটা বস্তুর কোন একটা মোমেন্টের যে অবস্থা, সেটাই গতির যে অবস্থা, সেটাই হচ্ছে ওই বস্তুর দশা বা ফেজ। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ধরো এই মোমেন্টে কেউ যদি হাঁ করে থাকে, তাহলে এটা হচ্ছে তার ওই মোমেন্টের জন্য ফেস। এই মোমেন্টে কেউ যদি একটু ঘুমায় থাকে, সেটা হচ্ছে তার এই মোমেন্টের জন্য ফেস। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এরপরে আমরা দেখবো এরকম, যে একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন সে এক্সিকিউট করে, তাহলে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন গুলা কেমন হবে, বা তার ভেলোসিটির ইকুয়েশন গুলা কেমন হবে, বা তার অ্যাক্সিলারেশন ইকুয়েশন গুলা কেমন হবে, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, এখন পর্যন্ত যা যা দেখছি এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নো স্যার, নাই। আচ্ছা, তোমরা মেবি বোর্ডটা দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, এই বোর্ডটার উপর একটু ডাবল ক্লিক করতে পারো, তাহলে বোর্ডটা তোমাদের এখানে হয়ে থাকবে, পিন হয়ে থাকবে, যার কারণে অন্য কেউ কথা বললেও এই বোর্ডটা স্ক্রিন থেকে সরবে না। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ধরে নেই যে একটা বস্তু
একটা বস্তু হচ্ছে এরকম একটা কৌণিক পথে ঘুরতেছে, তো এরকম একটা কৌণিক পথে সে ওমেগা কৌণিক পথে ঘুরতেছে। তো ইনিশিয়ালি সে এখানে ছিল, একটা নির্দিষ্ট সময় পরে সে হচ্ছে এই পর্যায়ে চলে আসে, একটা নির্দিষ্ট সময় টি পরে সে এই পর্যায়ে চলে আসে। ওকে, তো তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু, এখানে থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে, তো এখন আমার এই বস্তুর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আসলে বের করতে হবে, কারণ সরি লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে আমাদের তার অত কাজ হয় না, লিনিয়ার ডিসপ্লেসমেন্টের একটু বেশি দরকার হয়। তো চিন্তা করো, এটাকে যদি আমি ও পজিশন চিন্তা করি, এটা হচ্ছে আমার ও পজিশন, এটাকে আমি চিন্তা করলাম যে এ পজিশন। এখন সে ইনিশিয়ালি এই পজিশনে ছিল, ওমেগা কৌণিক পথে সে ঘুরতেছে, ঘোরার পরে একটা নির্দিষ্ট সময় টি পরে সে এইরকম একটা পজিশনে আসে, এটাকে ধরলাম আমরা পি পজিশন, পি একটা পজিশনে আসে। সো আমার এখন বের করতে হবে যে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা একটু বের করতে হবে। তো এটা যদি আমি বের করতে চাই, আমি তাহলে একটা কাজ করতে পারি যে এই বরাবর আমি একটা রেখা টানলাম। ওকে, তো দেখো ইনিশিয়ালি সে যখন এই পজিশনে ছিল, এই পজিশন আর এই পজিশন তো সেম, তাই না? এই দুইটা পজিশন। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আবার এই পজিশন আমি যদি এই বরাবর নিচের দিকে একটা রেখা টানি, এখান থেকে নিচের দিকে যদি একটা রেখা টানি, তাহলে এই দুইটা পজিশনও তো সেম, মানে এই পজিশন আর এই পজিশন, মানে এইটা আর এই পজিশন যেরকম আর এই পজিশন আর এই পজিশনও তো সেই রকম, তাই না? হ্যাঁ জি স্যার। তাহলে আমি বলতে পারি তার অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হয়েছে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটুকু। হ্যাঁ স্যার, ওকে, বলতে পারি। তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স, তার যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটাকে ধরে নিলাম আমি হচ্ছে এক্স। ওকে, তো এখানে আমি একটা দিলাম এন, জাস্ট একটা পয়েন্ট দিলাম এন। এখন আরেকটা জিনিস বলতো যে এই কোণ আর এই কোণ কি সমান? জি স্যার। কি জন্য সমান? এদের কি কোণ বলে? একান্তর। হ্যাঁ, এদেরকে একান্তর কোণ বলে। তাহলে এটাও যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা। ওকে, তো এখন দেখো ও পি এন এটা কি একটা কি ত্রিভুজ? সমকোণী। স্যার সমকোণী। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজে সাইন থিটা যদি আমরা লিখতে চাই কি হবে? সাইন থিটা মানে কি? ভূমি লম্ব অতিভুজ দিয়ে বলো। লম্ববায়ু ত্রিভুজ। সাইন থিটা মানে হচ্ছে লম্ববায়ু অতিভুজ, আর কস থিটা মানে হচ্ছে ভূমিবায়ু স্যার ত্রিভুজ। ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে লম্ব কি? স্যার লম্ব হচ্ছে স্যার পিএন। লম্ব হচ্ছে পিএন। আর কারো কোনো দ্বিমত আছে? স্যার ও এনও তো হতে পারে। এখন সেটাই আমার কথা, যে লম্ব ও এন না পিএন, লম্ব তো একটাই হবে। স্যার যদি ওই যে পির কোণটাকে ধরি, তাহলে যে তাহলে ও এন হবে হলো গিয়ে লম্ব। আচ্ছা, ডিপেন্ড করবে কোন কোণটাকে আমি ধরতেছি। হ্যাঁ, কোন কোনটাকে ধরতেছি? অবশ্যই আমরা আহ, পি এর কোনটাই ধরতেছি, যেহেতু ওখানে থিটা লিখে রাখছি। জি স্যার, বিপরীত ভাব। তাহলে স্যার বিপরীত বাহুটা হবে। হ্যাঁ, তাহলে ও এন হচ্ছে আমাদের অতিভুজ, লম্ব। আর অতিভুজ কি? ওপি। স্যার ওপি। 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 মার্কারের দিকে খুবই বাজে অবস্থা। sin theta is equal to ON by OP.
আচ্ছা, এখন ON সমান সমান আমরা x বলতে পারি, দ্যাট মিন্স ON সমান সমান OP sin থিটা। আচ্ছা, ON কে আমরা x বলতে পারি, OP কে কি বলা যায় এখান থেকে এই পর্যন্ত, সেটাকে আমাদের রেডিয়াস। আচ্ছা, OP কে আমরা ম্যাক্সিমাম, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত এইটুকু আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার ডিসপ্লেসমেন্ট সর্বোচ্চ কোথায় যাইতে পারে, এরকম করে করে এই পর্যন্ত আসতে পারে। তো এই পর্যন্ত যদি হয় তাহলে এই পর্যন্ত তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এর বেশি ডিসপ্লেসমেন্ট তো আর হতে পারে না। না স্যার। না তার স্যার। মানে ওপি কে আমরা বলতে পারি এ বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে x সমান সমান ওপি সমান সমান a sin থিটা। তাহলে আমাদের ইকুয়েশনটা ফাইনালি দাঁড়াইলো কি, x সমান সমান a sin থিটা। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। জি Okay. স্যার। এখন আরেকটু লেখা যায়, দেখি লেখা যায় কিনা একটু চিন্তা করি। থিটা সমান সমান কি, থিটা সমান সমান হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের একটা ফর্মুলা আছে যে ডিসপ্লেসমেন্ট s সমান সমান কি হয়, দূরত্ব সমান সমান, এ sin ওমেগা টি। না না শুধু শুধু ডিসপ্লেসমেন্টের একটা সূত্র ফর্মুলা আছে, s সমান সমান এটা ফর্মুলাটা হচ্ছে কার সাথে, বা VT ভেলোসিটির সাথে আর টাইমের সাথে। আর ভিটি হবে কি? s সমান সমান vt। তো আমরা জানি s সমান সমান হচ্ছে vt, মানে হচ্ছে ভেলোসিটি আর টাইম। তাহলে আমরা যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা চিন্তা করি থিটা, তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওমেগা, আর টি হচ্ছে এখানে টাইম। তাহলে এটাকে চাইলে আমরা লিখতে পারি x সমান সমান a sin ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন আসতেছে x সমান সমান a sin ওমেগা টি। এখন এখানে চাইলে তুমি এটাকে আরো আরো ভাঙতে পারবা যদি ইচ্ছা করো, যে ওমেগা কে চাইলে আরো ভাঙা ওমেগাকে যায়। 2πf। হ্যাঁ, 2πf করা যায়। ওমেগা ওমেগা 2πf কিভাবে হয়, ওমেগা সমান সমান আমরা জানি 2πt, π/t। 2π/t। তো 1/t সমান সমান আমরা জানি হচ্ছে f, তো 2πf। তো চাইলে এটাকে লেখা যায় a ওমেগা 2πf t। ঠিক আছে, এভাবে অনেক অনেক ভাবে ভাঙা যায়। ওকে, তো আমরা এখানে দেখলাম কি যে একটা বস্তু যদি ওমেগা কৌণিক বেগে এরকম করে ঘুরতে থাকে, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, এই বস্তুটার লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা বের করে নিয়ে আসতে পারি। লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করছি, আমরা একটা সমকোণী ত্রিভুজ পাইছি, সেখান থেকে sin থিটা সমান সমান লিখছি sin থিটা সমান সমান ON/OP। তো সেখান থেকে আমরা ON কে ধরছি x, তাহলে x সমান সমান OP sin থিটা। সো OP টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটা হইতে পারে, কারণ এই বরাবর যদি a হয় তাহলে এটাও কি তার হচ্ছে রেডিয়াস, তো সেটাকে আমরা a বলতে পারি। তাহলে x সমান সমান a sin থিটা। তো x সমান সমান a sin থিটা যদি হয়, থিটা সমান সমান আমরা লিখতে পারি ওমেগা টি, তাহলে x সমান সমান a sin ওমেগা টি। আচ্ছা, তো ওমেগা কে আমরা কি লিখতে পারি, ওমেগা সমান সমান 2π/t বা 2πf। সো ফাইনালি আমরা লিখতে পারি x সমান সমান a sin 2π/ft। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সিম্পল হার্মোনিক মোশনে চলা যে কোনো একটা পার্টিকেলের জন্য কিসের রাশিমালা, ডিসপ্লেসমেন্টের রাশিমালা বা সরণের রাশিমালা। সো আমরা চাইলে এখানে যদি আমাকে বলা হয় যে একটা বস্তু সেটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, বলে দেওয়া হইলো, বা সেটা একটা বস্তু বলা হইলো যে একটা বস্তু যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ, সেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে সেটা 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে বের করতে পারবো না আমরা? তার কোশ্চেনটা একটু আরেকবার সবাই একটু করার চেষ্টা করি। কোশ্চেনটা হচ্ছে এইরকম,
একটা বস্তু আছে যে বস্তুটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ, তার অ্যামপ্লিটিউড হচ্ছে 15 সেন্টিমিটার। এখন আমি বললাম টি সমান সমান 5 সেকেন্ডে ওই বস্তু কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, বের করতে পারবো আমরা? জি স্যার, বের করা স্যার যায়। সূত্রের মধ্যে বসে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, সূত্রের মধ্যে বসাই দিলে হবে। একটু সবাই করি তো এটা। তা সেন্টিমিটারকে স্যার মিটার করতে হবে না? সেন্টিমিটার মিটার করতে হবে, হ্যাঁ। একটু সবাই চেষ্টা করি। তারপর চেষ্টা করে আমাকে বলো যে অ্যান্সার কত হয়। স্যার 3.28 ইন্টু 10⁻³ 3.28 হ্যাঁ স্যার। 10⁻³ হ্যাঁ, -3 হলে ঠিক আছে। আমার 4.35 into 10⁻⁻। এক একজন এক একটা আসতেছে, একটু আবার রিচেক করো তো। স্যার আমার তো স্যার 3.2 আসে ইন্টু 10⁻³ আর কারো হইছে? তোমাদের কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবা যে করছো? স্যার আমার করতে গেলে স্যার আমার মোবাইল দিয়ে ঢোকা লাগবে, কারণ আমি তো স্যার ডেস্কটপে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি হবে অ্যাকচুয়ালি, x ইজ ইকুয়াল টু এর জায়গায় হবে 0.15 সাইন 2 ইন্টু 3.14, f হচ্ছে 25 আর t হচ্ছে 5। তো এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা অ্যান্সার। স্যার 3.6
ইনটু 10 টু দি পাওয়ার -3 আসছে। আচ্ছা, তাহলে এটাই মানে হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে সবাই ক্যালকুলেটর ইউজ করবে। অনেক সময় ফোনে হচ্ছে ফোন দিয়ে ক্যালকুলেশন করলে উল্টাপাল্টা অ্যান্সার পাওয়া যায়। আর ম্যাথটা না আসলে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাথটা না আসলে বুঝতে পারিনি, সেটা সত্য কথা। আচ্ছা, দেখো এখানে কি বলছে, x ইজ ইকুয়াল টু, আমরা জানি x ইজ ইকুয়াল টু a sin 2π/ft। তো বলা হয়েছে একটা বস্তু, যে বস্তুটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ, যে বস্তুটার অ্যামপ্লিটিউড হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমি বললাম যে এরকম ভাবে যদি একটা বস্তু অসিলেট করে তাহলে 5 সেকেন্ড পরে ওই বস্তুর ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করতে। তো সিম্পলি আমরা এই ফর্মুলাতে ইউজ করব। এখানে a কত, a হচ্ছে আমাদের এই যে 15, তাহলে 15 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে এটাকে মিটার নিতে হবে। মিটার নিতে হলে কত কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 দিয়ে যদি ভাগ করি এটা হবে কত, 0.15। তো এই জন্য লিখছি 0.15 সাইন 2 তো 2ই, পাই হচ্ছে 3.14, এফ হচ্ছে কত 25, আর টি হচ্ছে কত, টি হচ্ছে 5। তো তারপরে যদি আমরা এই গোটা গুণ করে সাইন থিটার মান বের করি কত, যেটা হবে তার সাথে 0.15 গুণ করলে যে অ্যান্সার হবে সেটাই আমাদের এক্স এর মান। এখন ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমরা তো ডিসপ্লেসমেন্ট পাইলাম। তো এরপরে আমরা বের করব হচ্ছে ভেলোসিটি। আমাকে একটু বলো তো ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির সম্পর্ক কি? স্যার সমানুপাতিক সম্পর্ক। ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটি সমানুপাতিক সম্পর্ক? সবসময় কি ডিসপ্লেসমেন্ট বাড়লে ভেলোসিটি বাড়ে? ভেলোসিটির সংজ্ঞা বলো তো। সময়ের সাথে স্মরণের হারের পরিবর্তন, স্মরণের হার পরিবর্তন। স্যার সময়ের সাথে সাথে স্মরণের হারের পরিবর্তনকে ভেলোসিটি বলে। ওকে, যেহেতু আমরা বড় হয়েছি, ক্যালকুলাসের মাধ্যমে যদি লিখতে যাই তখন কিভাবে লিখতে পারি? লিখা যায় ক্যালকুলাসের মাধ্যমে? লেখা তো যায়, ঠিক সংখ্যাটা মনে করতেছি। আচ্ছা, যদি আমরা ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়? ডিসপ্লেসমেন্টকে যদি একবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তখন হচ্ছে ভেলোসিটি আসে, তাই না? হ্যাঁ স্যার। ভেলোসিটি v সমান সমান কি? ডি কিউ। যদি আমরা ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ভেলোসিটি চলে আসে। আচ্ছা, আমরা একটু নয়েজ না করি। আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে যদি আমরা একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমাদের ভেলোসিটি চলে আসে। তো সেক্ষেত্রে কি হবে, ডি ডি টি এক্স এর মান হচ্ছে a sin ওমেগা টি। তাহলে এটা কি হবে, a sin ওমেগা টি, এখানে কনস্ট্যান্ট কি আছে? এ আর ওমেগা। ও এটা ওমেগা তো স্যার সাইনের সাথে চলবে স্যার, এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু একটা ফোন রিসিভ করি। ওকে, এখানে a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট যে জিনিস আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসি। ওকে, ডি ডি টি তাহলে থাকবে sin ওমেগা টি। আচ্ছা, sin ওমেগা টি কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি আসবে? স্যার মাইনাস কস, মাইনাস আসবে? মাইনাস না স্যার, কস আসবে।
cos আসবে, sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে কি cos থিটা। cos, আর cos theta। cos কে করলে মাইনাস সাইন। হ্যাঁ, তাহলে a ddt, ddt লিখতে হবে না, ডিডিটি তে আর হবে না। cos, omega আচ্ছা t। যদিও থিটা নাই তারপরে লিখলাম ওমেগা টি, কিন্তু আমরা যাকে থিটা ধরছি সে কি আসলে থিটা? না স্যার, না স্যার, আবার করো। থিটা না, তার মানে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। জি স্যার। ওকে, তাহলে এখন কি আসবে, a cos ওমেগা টি, ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos ওমেগা সামনে চলে আসবে, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় স্যার 1। 1। তাহলে আমাদের ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a ওমেগা cos ওমেগা টি। তাহলে v is equal to কত, v is equal to a ওমেগা cos ওমেগা টি। স্যার আপনি যখন ম্যাথ বোঝাবেন তখন সবাই যেন আনমিউট করে রাখে, কারণ কথা বললে দেখা যায় যে ওনার ছবিটাই সামনে চলে আসে, তো আমরা মানে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, একটা কাজ করবা, সেটা হচ্ছে আমার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে দুইবার ট্যাপ করবা, তাহলে স্যার ডাবল ট্যাপ করলে আর পিন হয়ে যায়। হ্যাঁ পিন হয়ে যায়। ওকে স্যার। আচ্ছা, এইটুকু কেউ বুঝো না এমন কেউ আছো, এটা হচ্ছে একেবারে বেসিক আমরা যে ক্যালকুলাস করছিলাম ডিফারেন্সিয়েশন, সেরকম একটা ডিফারেন্সিয়েশন। সো মনে নাও থাকতে পারে, কারো যদি প্রবলেম হয় বলতে পারো। স্যার বুঝেছি। আর কারোই মনে হয় ওরকম প্রবলেম নাই। আচ্ছা, তোমাদের ব্যাচের নতুন একটা ছেলে মেহেদী হাসান রাব্বি, সে গুগল ক্লাসে জয়েন করতে পারতেছে না। আচ্ছা, তো আমাদের গুগল ক্লাসের আইডি যেন কত, ওকে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার শিওর কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা ওকে, তাহলে খুব ভালো। আচ্ছা, তো আমরা ফাইনালি যে ইকুয়েশন পাইছিলাম সেটা হচ্ছে v is equal to a ওমেগা cos ওমেগা t। ওকে, এটা পাইছি। তো এখান থেকে আমাদের কিছু জিনিস একটু বের করার চেষ্টা করতে হবে। দ্যাট মিনস এই যে cos ওমেগা t এটার মানটা একটু বের করার চেষ্টা করতে হবে। যদি তাই হয়, আমরা কি জানি, sin স্কয়ার ওমেগা t প্লাস cos স্কয়ার ওমেগা t সমান 1, এটা জানি না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা জানি তো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এটা যদি জানি তাহলে এখান থেকে কি লেখা যায়, cos স্কয়ার ওমেগা t সমান 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t। তাহলে cos ওমেগা t সমান রুট 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t। ওকে, তো তাহলে আমরা ফাইনালি v সমান লিখতে পারি a ওমেগা রুট 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t। তো এটা কেন লিখলাম, কারণ cos ওমেগা t কোনো মান আমরা জানি না, কিন্তু sin ওমেগা t একটা মান আমরা জানি। sin ওমেগা t কোন মান জানি, a সমান a sin ওমেগা t। তাহলে এখান থেকে চাইলে আমরা sin ওমেগা t এর মান বের করতে পারি, sin ওমেগা t সমান x বাই x/a। a। তাহলে চাইলে আমরা এখানে মান বসাইতে পারি a ওমেগা 1 মাইনাস x স্কয়ার a স্কয়ার। তাহলে পরের লাইনটা যদি আমি এখানে লিখি তাহলে কি হবে, a ওমেগা, স্যার বোর্ডের নিচের পার্টটা না একটু ক্রপ করেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওকে আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই।
ও হুম তো আমি এখানে আরো একটা দুইটা বই দিতে হবে। এখন ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, তাহলে এখানে কি আসতেছে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে a ওমেগা। আচ্ছা, এই যে a স্কয়ার যেটা আছে সেই স্কয়ারটা নিচের উপরের রুট দিয়ে কি হবে? স্যার কেটে যাবে, কেটে যাবে, তাই না? তখন নিচে তাহলে এ চলে আসবে। তাহলে থাকবে শুধু a আর উপরে থাকবে হচ্ছে রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানকার a বাদ যাবে। তো ফাইনালি থাকবে হচ্ছে, আমি যদি একটু উপরে লিখি, ফাইনালি থাকবে হচ্ছে এরকম b ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ক্যালকুলেশনটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। Okay, আমরা ফার্স্ট হচ্ছে v ইজ ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t লিখলাম। দেন আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে cos ওমেগা টির মান বের করছি। সেই cos ওমেগা টির মান আবার এখানে বসাইছি, বসানোর পরে কি করছি, সেখানে আমাদের sin ওমেগা টির মান আসে, তো এই কারণে sin ওমেগা টির মানটা আমরা বের করছি x বাই a। দেন x বাই a এই ইকুয়েশনে বসায় দিলে দেন ফাইনালি একটা ক্যালকুলেশন করলে আসে কি v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারি তাহলে হচ্ছে তো খুব ভালো। v is equal to omega a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, আচ্ছা একটা বস্তু যখন অসিলেট করে তখন সে তিনটা পর্যায়ে যায়, এ বি সি এরকম তিনটা পজিশনে যায়। এইখানে এক্স এর মান কত বলতো? 0 জিরো, এখানে এক্স এর মান জিরো। এখানে এক্স এর মান কত? সর্বোচ্চ সর্বোচ্চ এ। এখানে এক্স এর মান সর্বোচ্চ সর্বোচ্চ। তো আমাদের এখন দেখতে হবে যে এইখানে ভেলোসিটি কত, এইখানে ভেলোসিটি কত, আর এখানে ভেলোসিটি কত। এই তিন জায়গায় ভেলোসিটি কোন জায়গায় কত সেটা একটু দেখতে হবে। তো সেটা যদি দেখতে চাই তাহলে x সমান সমান ধরি আমরা 0। তাহলে x সমান সমান যখন 0 মানে a পজিশন, তখন ভেলোসিটি কত? v ওমেগা a স্কয়ার মাইনাস 0। তাহলে কি আসবে? ওমেগা a। তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা a। তাহলে কি পাইলাম? এখানে কি সর্বোচ্চ ভেলোসিটি পাইছি? জি স্যার। আনসার সর্বনিম্ন। না হুম? স্যার। এখানে হচ্ছে সর্বোচ্চ ভেলোসিটি পাইছি। কেন সর্বোচ্চ পাইছি দেখো, এরপরে কিন্তু মাইনাস হচ্ছে, ও মানে হ্যাঁ x স্যার। এর মান যত বাড়বে এই ভেলোসিটির মান তত কমবে। যেহেতু x এর মান 0 হয়ে গেছে
তার মানে এখানে যে ভেলোসিটি পাবো সেটা কেমন, ম্যাক্সিমাম ভেলোসিটি। এবং তোমরা যদি বাস্তবতার কথা চিন্তা করো, একটা বস্তু যখন অসিলেট করে তখন এইখানে আসলে তার সর্বোচ্চ ভেলোসিটি হয়। কিভাবে হয়, আচ্ছা আমি পরের পার্টটুকু আরেকটু দেখে নিই। আচ্ছা এইখানে কত কত গেলে কত হয়, x সমান সমান a, x সমান a হইলে কি হবে, v ইজ ইকুয়াল টু ওমেগা a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এটা কত হবে, স্যার শুধু ওমেগা। শুধু ওমেগা হবে কি, a স্কয়ার মাইনাস a স্কয়ার করলে হবে কত, 0। 0 0 কে রুট করলে কত হয়, 0 0। তাহলে পুরোটাই কি হবে, 0। পুরোটাই 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পজিশনে আসলে, এই পজিশনটাতে আসলে ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, এই পজিশনে আসতেছে v সমান সমান ওমেগা a। আর স্বাভাবিকভাবে এখানেও তাই হবে, ভেলোসিটি 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে গেলে ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, এখানে আসতেছে ওমেগা a আর এখানে আসতেছে 0। তার মানে আসলে একটু এখন চিন্তা করে দেখো, কোন একটা বস্তুকে যদি আমরা অসিলেট করতে দেই, কোন একটা বস্তুকে আমরা যদি অসিলেট করতে দেই, সেই বস্তুটা যদি এখান থেকে চলা শুরু করে সেই পর্যন্ত যায়, যাওয়ার পরে সে ব্যাক করে কেন, কারণ তার এইখানে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যায়। ভেলোসিটি 0 হয় বলেই সে এখান থেকে ব্যাক করে, নয়তো আরো সামনের দিকে যাইতো। জি স্যার। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর তার ভেলোসিটি 0 হয়ে যায়, 0 হয়ে যায় বলে সে আবার ব্যাক করে, ব্যাক করে আসার পরে এখানে এসে তার ম্যাক্সিমাম ভেলোসিটি হয়, এবং ম্যাক্সিমাম ভেলোসিটি হয় বলেই সে আরো সামনের দিকে যায়। সে আবার সামনের দিকে যাইতে থাকে, গিয়ে আবার এইখানে এসে ভেলোসিটি 0 হয়ে যায়, সে আবার তখন উল্টা দিকে চলা শুরু করে। উল্টা দিকে চলার সময় তার এখানে এসে আবার ম্যাক্সিমাম ভেলোসিটি হয়, সে তখন আবার সামনে যায়। এরকম করে একটা বস্তু অসিলেট করতে থাকে। ঠিক আছে, সো মিন পজিশনে হচ্ছে, মিন পজিশনে একটা বস্তুর ভেলোসিটি, মানে সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেলের ক্ষেত্রে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে তার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, আর অ্যামপ্লিটিউড পজিশনে বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে তার ভেলোসিটি হচ্ছে 0। স্যার আপনার কথা মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে। আচ্ছা আমার কথা বেঁধে যাচ্ছে, আপনার মনে হয় স্যার নেটে একটু প্রবলেম দিতেছে। হ্যাঁ হতে পারে। হ্যাঁ এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। হ্যাঁ